দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত আয়তঘন অধ্যায় 4 পার্ট 3, অর্থাৎ আমি ইতিমধ্যে যে দুটো ভিডিও দিয়েছি তার বাকি যে অবশিষ্ট সকল অঙ্ক এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধান করে দেখাবো। অর্থাৎ 21 থেকে 25 পর্যন্ত সকল প্রশ্ন উত্তর, তাতে মোট প্রশ্ন থাকে 18টি। এর মধ্যে এমসিকিউ থাকবে সত্য মিথ্যা সহ সমস্ত প্রশ্নকে আমি একটি করে ধরলে টোটাল প্রশ্ন থাকবে 18টি। আমি গাণিতিক বিশ্লেষণ সহ সকল প্রশ্নের সমাধান দেখাবো এবং এই অধ্যায়ের যত রকমের অঙ্ক তুমি করবে, যত রকমের সূত্র থাকে, সকল গাণিতিক সূত্র আমি এই অধ্যায়ে বিশ্লেষণ করে দেখাবো। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে আমি যদি সূত্র দেখাই, আয়তঘনের প্রয়োজনীয় সূত্র 1 নম্বর, সমকৌণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6টি তলের ক্ষেত্রফলের মোট সমষ্টি, অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য। 2 নম্বরের সূত্র, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, যেখানে এ হলো ঘনকের বাহুর দৈর্ঘ্য, যেখানে এটা হলো ঘনকের বাহুর দৈর্ঘ্য। এরপরে 3 নম্বর, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, অথবা দৈর্ঘ্য ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এরপরে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আয়তঘনের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা, অথবা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এবং ঘনকের আয়তন সমান একটি বাহুর দৈর্ঘ্যের কিউব। এই হচ্ছে তোমাদের টোটাল 60টি সূত্র। এই সূত্রের কোনো না কোনো সূত্রের মাধ্যমে তোমাদের সমস্ত অধ্যায়ের অঙ্ক আমি করিয়ে দেখিয়েছি। কাজেই তোমরা এই সূত্রগুলি ভালো করে মুখস্থ করবে। তোমরা দেখতে পাচ্ছ 21, 22, 23 তিনটে অঙ্ক, 24-এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বর্তমানে এমসিকিউ এখানে আছে টোটাল 5টি এমসিকিউ আছে, এবং বি নম্বরে হচ্ছে সত্য মিথ্যা বিবৃতি, সত্য না মিথ্যা, এবং সি নম্বরে হচ্ছে শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই যে 5টি প্রশ্ন দেখছো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এই প্রশ্নগুলি কিন্তু প্রায় আসে, কাজে এই প্রশ্নের কোনো অঙ্কই তোমরা বাদ দেবে না। যাই হোক, এরপরে তোমাদের আবার সূত্রগুলি একটু মনে করিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের সকল সূত্র। এবারে সরাসরি চলে যাচ্ছে কি অঙ্কে। 21 নম্বর, আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। জায়গাটা যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো হিসাব করে লিখি। তো 3টি পরিবারের দৈনিক মোট জলের চাহিদা হচ্ছে, টোটাল যোগ করব, অর্থাৎ এই যে 1200 যোগ 1050 যোগ 950 করলে 3200 লিটার হয়। মোট দৈনিক চাহিদার 25%, তাহলে আমি 3200 লিটার গুণ 25/100, অর্থাৎ কাটাকাটি গেলে এই দুটো শূন্য চলে যাবে, 25 গুণ 32 অর্থাৎ 800 লিটার হবে। অর্থাৎ যে ট্যাঙ্কটি বানাতে হবে তার আয়তন হবে 3200 যোগ 800 অর্থাৎ 4000 লিটার। 4000 1 লিটার আবার 1 ঘন সেন্টিমিটার, তাই 4000 লিটারে 4000 ঘন সেন্টিমিটার। আবার 1 ঘন সেন্টিমিটার থেকে যদি ঘনমিটারে নেই 1000 দিয়ে ভাগ করলে 4 মিটার আসবে। ট্যাঙ্কটির দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য দেওয়া আছে এবার 2.5 মিটার, তোমাদের অঙ্কের প্রশ্নেই দেওয়া আছে, এবং ট্যাঙ্কটির প্রস্থ হচ্ছে 1.6 মিটার। ধরি ট্যাঙ্কটির গভীরতা x মিটার। শর্তানুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান হচ্ছে 4, তাহলে এখান থেকে x সমান 4 ডিভাইডেড 1.6 ইন্টু 2.5, অর্থাৎ কাটাকাটি করলে আসবে 1। ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। ট্যাঙ্কটির প্রস্থ আরও 4 ডেসিমিটার বৃদ্ধি করলে পরিবর্তিত প্রস্থ হবে কি 16 গুণ 10 যোগ 4, আমি ঘন ডেসিমিটারে নিয়ে নিলাম, তাতে টোটাল হবে 20 ডেসিমিটার। ধরি ট্যাঙ্কটির গভীরতা হবে ডেসিমিটার। শর্তানুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এটা সমান 4000। সুতরাং এখান থেকে ডি বের করতে গেলে আমার আসবে 8, অর্থাৎ ট্যাঙ্কটির গভীরতা হবে 8 ডেসিমিটার, অর্থাৎ ডেসিমিটারকে আবার মিটারে নিলে 0.10 দিয়ে ভাগ করতে হবে, 8 মিটার। এরপরে ট্যাঙ্কটির প্রস্থ 1.6 মিটার, ট্যাঙ্কটির গভীরতা x মিটার। শর্তানুসারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান 4, তাহলে এখানে x সমান 1 আসবে, অর্থাৎ ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে, ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে।
যাই হোক 21 নম্বর হয়ে গেল। এবার আমাদের হচ্ছে 21 নম্বরে আর একটা পার্ট, যে ট্যাঙ্কটির প্রস্থ আরও 4 ডেসিমিটার বৃদ্ধি করলে পরিবর্তিত প্রস্থ, যেটা আমরা এখানে দেখিয়েছি সেটা হচ্ছে 8 ডেসিমিটার। হ্যাঁ, এভাবে করে টোটাল অঙ্কটা ভালো করে তোমরা মনোযোগ দিয়ে সূত্র ব্যবহার করে অঙ্কটি করবে। এরপরে 22 নম্বর, 5 সেন্টিমিটার পুরো কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন হচ্ছে 115.5 কিলোগ্রাম, কিন্তু চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিলোগ্রাম। বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার ও 8.5 ডেসিমিটার এবং 1 ঘন সেন্টিমিটার। তাহলে চালের ওজন 1.5 কিলোগ্রাম। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি। প্রতি বর্গ ডেসিমিটারে 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে কাঠের বাক্সের ওজন 115.5 কিলোগ্রাম, চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিলোগ্রাম। শুধু চালের ওজন 880.5 বিয়োগ করব 765 কিলোগ্রাম হয়। 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিলোগ্রাম। তাহলে সুতরাং চালের আয়তন হবে 765 ডিভাইডেড 1.5, সেখান থেকে ভাগ করলে হয় 510 ঘন ডেসিমিটার। তোমরা ভাগটা সুন্দর করে করবে। বাক্সটি ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার। ধরি বাক্সটি ভিতরের দিকের উচ্চতা 8 ডেসিমিটার, তাহলে ভিতরের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সেই শর্তে এই সমান হবে 510 ডিভাইডেড 12 গুণ 8.5, অর্থাৎ 5 হবে। বাক্সটি ভিতরের দিকের উচ্চতা 5 ডেসিমিটার। এরপরে এখন 5 সেন্টিমিটার সমান 0.5 ডেসিমিটার। পুরো ঢাকনা সহ বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য হবে টোলে 12 যোগ 0.5 যোগ 0.5 ডেসিমিটার, অর্থাৎ 13 ডেসিমিটার। কারণ দুই দিকে ঢাকনার যে তোমার অংশ সেটা হচ্ছে দুই দিকেই কত 0.5 আমরা যদি টোটাল এরকম দেখি দুই দিকেই ঢাকনা না, তারপরে সেটা দুই দিকেই 0.5 বৃদ্ধি পাবে। বাইরের দিকের প্রস্থ হবে 8.5 প্লাস 0.5 প্লাস 0.5 ডেসিমিটার, অর্থাৎ যোগ করলে 9.5 ডেসিমিটার। বাইরের দিকের উচ্চতা অর্থাৎ একবার ভিতরের দিকে একবার বাইরের দিকের যে আয়তন সেটা বের করব। তাহলে ঢাকনা সহ বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলি, তাই ক্ষেত্রফল 2 গুণ দৈর্ঘ্য যোগ গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা গুণ দৈর্ঘ্য, এভাবে করে করলে 517 বর্গ ডেসিমিটার। প্রতি বর্গ সেন্টিমিটারে 1.50 টাকা। বাক্সটি বাইরের সমগ্র তলে রং করতে মোট খরচ হয় 517.105, অর্থাৎ তাতে কত আসবে, হ্যাঁ এই যে আমরা 13 ডেসিমিটার বড় করে দেখিয়েছি 9.5, অর্থাৎ 6 ডেসিমিটার। হ্যাঁ, তাহলে 6 ডেসিমিটার। ঢাকনা সহ বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল 517 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা খরচ হলে উত্তর খরচ পড়বে 775.50 টাকা। এরপরে আমরা চলে যাচ্ছি 23। 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোমিটার জল শেষ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণ পুকুরটির সমস্ত জল শেষ করা যাবে হিসাব করে লিখি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। 1 ঘনমিটার সমান 1 কিলোমিটার। তাহলে পুকুরে মোট জলের পরিমাণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ পুকুরের আয়তন মানে এটা গুণ করলে 1184 কিলোমিটার। যেহেতু 1 ঘনমিটার সমান 1 কিলোমিটার, পাম্প দিয়ে পুকুরের সমস্ত জল শেষ করতে সময় লাগবে 1184 ডিভাইডেড 160, অর্থাৎ কাটাকাটি করলে 37/5, অর্থাৎ 60 সমস্ত 2/5 ঘন্টা, অর্থাৎ 60 সমস্ত 2/5 ঘন্টা। তাহলে এটা যদি মিনিটে নেই 2/5 গুণ 60, অর্থাৎ 60 ঘন্টা 24 মিনিট। হ্যাঁ, ধরে ওই জল 59.5 মিটার দীর্ঘ 40 মিটার চওড়া আল দেওয়া ধান ক্ষেতের ফেললে সেই জমিতে জলের গভীরতা এস মিটার হবে। তাহলে প্রশ্ন অনুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান এত আয়তন আর কি শিখেই তারপর সেখান থেকে বের করলে 0.5, সুতরাং ধান ক্ষেতে জলের গভীরতা 0.5 মিটার। হ্যাঁ, এরপরে আমরা চলে যাচ্ছি 24 নম্বরে বহু কল্পীয় প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ, যেটা বিকল্পীয়। একটি সমকোণী ত্রিভুজ সমকোণী চৌপল আকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘনমিটার, ভিতরে ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার, বাক্সটির ভিতরের উচ্চতা কত। তাহলে এটা যদি আমরা দেখি উত্তরটা কোনটা হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার। কীভাবে 5 সেন্টিমিটার ধরি, বাক্সটির ভিতরের উচ্চতা h, তাহলে কি হ্যাঁ সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে h গুণ করব ইকুয়াল 440, অর্থাৎ 440কে যদি আমি
88 দ্বারা ভাগ করি তাহলে উত্তর 5 হবে, উত্তর হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ বি উত্তর হবে। এরপর আমরা চলে যাচ্ছি, একটি আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে দিয়ে 5 মিটার দীর্ঘ, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরো তক্তা রাখা যাবে। কয়টি তক্তা রাখা যাবে? তাহলে আমরা এই দৈর্ঘ্যটাকে গুণ করব এই উপরের দৈর্ঘ্যগুলিকে, অর্থাৎ 40 গুণ 12 গুণ 16 আর ভাগ করব 5 গুণ 4 গুণ 2, তাহলে 192টি উত্তর অনায়াসে 192টি চলে আসবে। এরপর আমরা 3 নম্বর করব, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? হ্যাঁ, তাই পার্শ্বতলের ক্ষেত্রফল 256 ঘনমিটার, তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল 256 ভাগ 4, কারণ 4টা তল থাকে, তাই না? 256 ডিভাইডেড 4 অর্থাৎ এখানে 64 বর্গমিটার। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 64কে বর্গমূল করলে 8 মিটার হয়, তাহলে ঘনকের আয়তন হবে 8 কিউব। 8 কিউব মানে 8 গুণ 8 গুণ 8 অর্থাৎ 500 ঘর 12 ঘনমিটার, অর্থাৎ ডি নম্বরের উত্তর হবে। এরপর আমরা 3 নম্বরে চলে যাই, 4 নম্বরে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে, আমরা যদি দেখি আয়তন অর্থাৎ এ কিউব অনুপাত বি কিউব সমান 1:27, তাহলে a/b হচ্ছে 1:3, অর্থাৎ এটাকে ঘনমূল করলেই হয়ে যাবে। তাহলে 1-এর ঘনমূল 1 আর 27-এর ঘনমূল 3, তাহলে উত্তর হবে ঘনকের দুটি সমগ্র তলের ক্ষেত্র। তারপর এবার এটা তো বাহুর একটা প্রান্ত, তাহলে ক্ষেত্রফল হবে 6a² অনুপাত 6b², 6 কাটা গেলে a² অনুপাত b², অর্থাৎ 1:9, তাহলে সি নম্বর হবে উত্তর। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 5 বর্গ সেন্টিমিটার, এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কি হয়? আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল এস সমান 6a² এবং a² সমান s/6। আবার হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য হবে হলো a√3 = d। কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমি যদি স্কোয়ার, এটাকে স্কোয়ার সমান এত, এটাকে যদি আমি কি করি, একটাকে আরেকটা দ্বারা 1কে 2 দিয়ে ভাগ করি, 1কে, অর্থাৎ এটা বর্গ করে সাইড চেঞ্জ করা হয়েছে, ভাগ করলে s/6 সমান d²/3, d² সমান s/2, উত্তর হবে d² সমান s/2, অর্থাৎ কোথায় আছে এটা? সেটা ডি নম্বরে আছে। আশা করি এমসিকিউগুলি বুঝতে পেরেছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বহুকল্পীয়, এখন যদি একসাথে দিয়ে দিই, দেখো এটা আর এখানের এটা হচ্ছে 92, এটা হচ্ছে 512, এটা 1:9 এবং এটা d² সমান s/2। বুঝতে পেরেছো? এবার বি নম্বর, নিচের বিবৃতি সত্য না মিথ্যা? একটি ঘনকের প্রতিটি বাহুর ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে। বিবৃতি মিথ্যা, কারণ ঘনকের বাহুর দৈর্ঘ্য একক, ঘনকের আয়তন হবে a কিউব, ঘনকের বাহুর দৈর্ঘ্য 2a হলে ঘনকের আয়তন হবে 2a কিউব ঘন একক, তাহলে 2a কিউব করলে 8a কিউব ঘন একক, পূর্বের আয়তনে 8 গুণ হবে। এরপর হ্যাঁ, একটি ঘনকের প্রতি ধারে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে, এটা তো মিথ্যা। ঘনকের বাহুর এটা তো দেখিয়েছি। এরপর চলে যাই, বর্ষার দিনে 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘন সেন্টিমিটার। তাহলে বিবৃতিটি সত্য, কারণ 2 হেক্টর সমান 200 গুণ 100 বর্গমিটার, তাহলে এখানে উচ্চতা হয় 5 সেন্টিমিটার 0.5 মিটার। তবে জমা জলের আয়তন এটার সাথে এটাকে গুণ করব, গুণ করলে 1000 ঘনমিটার। উত্তর এখানে কত আছে? হ্যাঁ, জলের জমা আয়তন হচ্ছে 1000 ঘনমিটার। এখানেও 1000 ঘনমিটার আছে, কাজে উত্তরটা সত্য। এরপর আমরা দেখি শূন্যস্থান পূরণ। একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কয়টি? 4টি। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহুর ধারের দৈর্ঘ্য। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই বিশেষ ঘনবস্তুর নাম হচ্ছে ঘনক। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এটা হচ্ছে তোমার বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে 5টি ছোট ছোট প্রশ্ন থাকে, তোমাদের কখনো 2 মার্ক, কখনো 3 মার্কের প্রশ্নে এই 25 নম্বরের প্রশ্নের অঙ্কগুলিই দিয়ে থাকে। একটি আয়তঘনের তলের সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু z এবং কর্ণের সংখ্যা p হলে x সমান y প্লাস z প্লাস p এর মান কত? হ্যাঁ, তাহলে আয়তঘনের তল সংখ্যা x সমান 60, ধার সংখ্যা 12টি, শীর্ষবিন্দুর সংখ্যা c সমান 8টি, সুতরাং কর্ণের সংখ্যা p সমান 40। কাজে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস p, এটা যদি মানটা বসাই তাহলে 6, উত্তর হবে 6। অর্থাৎ আমাদের সূত্রটা জেনে তারপরে মানগুলি বসিয়ে দিলেই হয়ে গেল। তবে যেমন তল সংখ্যা 6টি সেটা তোমার জানতে হবে, ধার সংখ্যা 12টি সেটাও তোমার জানতে হবে, এবার শীর্ষবিন্দুর সংখ্যা 8টি এটাও জানতে হবে, এবং কর্ণের সংখ্যা 4টি সেটাও জানতে হবে। তারপর শুধু মানগুলি বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। দুটি আয়তঘনের মাত্রা যথাক্রমে 4, 6, 4 এবং
8 এবং 2h-1 এবং 2 একক। যদি আয়তঘনের ঘনফল সমান হয় তাহলে h এর মান কত? তাই দেখো, যেহেতু আয়তঘনের দুটি আয়তন অর্থাৎ 4 × 6 × 4 সমান 8 × 2h-1 × 2, এটা দুটো সমান, কাজে এখানে আমি গুণ করে h এর মানটা অনায়াসে বের করতে পারবো। অর্থাৎ এখানে গুণফল 6 ষোলো 96, এখানে 6 আসবে, তাহলে 2h-1 সমান 6, দ্যাট মিন h মান 7/2 অর্থাৎ 3.5, উত্তর হবে h এর মান 3.5। 2 নম্বর বুঝতে পেরেছো। এরপর 3 নম্বর, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে। একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা মাঝে মাঝে দেয়। দূরে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক, ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল জানি যে সূত্র 6a²। এখন বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য, ভিতরেও একটা কিন্তু এরকম অঙ্ক পেয়েছো, a + 50/100 × a। এখানে কাটাকাটি করলাম, মানটা বসালাম 3/a, পরিবর্তিত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 × 3a/2² কারণ 6a² সূত্র, সেখান থেকে ক্যালকুলেশন করলে 27/a² বর্গ। সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল, আগে ছিল 6a², এখন 27/a², তাহলে বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে দেখা যাচ্ছে তোমার টোটালি উত্তর আসে 15a²/2। তো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, যেটা বৃদ্ধিত পেল সেটা উপরে, আর যেটা আগের ছিল সেটা নিচে, × 100%। এখান থেকে স্কোয়ার চলে গেল, 15/12 কাটাকাটি করলে ফাইনালি ক্যালকুলেশন করলে 125%। এটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125%। হ্যাঁ, তাহলে এই হচ্ছে তোমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি একটি নিরেট ঘনকের, হ্যাঁ, যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ঘনকের তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। হ্যাঁ, নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত হবে লিখি। ধরি নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a সেন্টিমিটার, যেহেতু তিনটি ছোট ঘনককে গলিয়ে একটি বড় ঘনক তৈরি করেছে, সুতরাং তিনটি ঘনকের মোট আয়তন বড় ঘনকটির আয়তনের সাথে সমান হবে। এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তাহলে এখানে a³ + b³ + c³ সমান a³, অর্থাৎ টোটালটা গলিয়ে বড় একটি গোলক তৈরি করছে, তার আয়তন, এই কারণে এরকম হয়েছে। তাহলে 3³ করলে 27, 4³ করলে 64, 5³ করলে 125 সমান a³। তাহলে a³ সমান 216, a³ 6 করলে a সমান, সুতরাং নতুন ঘনকটির প্রতি ধারে দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। হ্যাঁ, এরপরে 5 নম্বরে, একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার, 8 মিটার এবং ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে তা হিসাব করে লিখি। ঘরটির মেঝের ক্ষেত্রফল হবে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 12 × 8 অর্থাৎ 96 বর্গমিটার। এই ছিল তোমাদের টোটাল 18টি অঙ্ক, ছোট বড় মিলে। আশা করি মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে প্রতিটি অঙ্কই তোমাদের কাছে সহজ হবে, এবং সূত্রগুলি যদি মুখস্থ করো বা ভালো করে জানা থাকে। যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করবো না, তোমাদের পরিশেষে আবার বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।